সালটা ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইউরোপে একের পর এক বড় বড় শহরগুলো ধ্বংস হয়ে পড়েছিল। তাদের অর্থনীতি ভেঙে পড়েছিল। মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছিল। কিন্তু এই সবকিছুর মধ্যেই একটা দেশ ভীষণই দ্রুত গতিতে ধনী হয়ে উঠছিল, যে দেশটা জিডিপি লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, আর সেই দেশটা হলো আমেরিকা। প্রশ্ন হচ্ছে, যে দেশে একটা সময় সভ্যতার কোনো চিহ্নই ছিল না, সেই দেশটা কিভাবে আজকের দিনে এত ধনী হয়ে উঠল? কলম্বাসের আমেরিকা খুঁজে পাওয়া থেকে শুরু করে আজকে সারা বিশ্ব জুড়ে আমেরিকার ইনফ্লুয়েন্স কেমন ছিল এই জার্নিটা। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ আমি আপনাকে বলবো আমেরিকা কিভাবে ধনী হয়ে উঠেছিল। আর এই ভিডিওর মাঝখানে একটা ছোট্ট প্রমোশন রয়েছে, যেখানে আপনার আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে যে ব্রিটিশদের সাথে আমেরিকার একেবারে ওই গলায় গলায় বন্ধুত্ব, তাদের সাথে একটা সময় আমেরিকার সাপে নেউলে সম্পর্ক ছিল। ইভেন এই ব্রিটিশরাই আমেরিকাকে শাসন করত। সে সময় আমেরিকা তো বিশাল ছিল না, মাত্র ১৩টা রাজ্য নিয়ে আমেরিকা দেশ গড়ে উঠেছিল। কিন্তু আজ সারা বিশ্ব জুড়ে আমেরিকার ৮০০টারও বেশি মিলিটারি বেস আছে। ব্রিটেন থেকে শুরু করে জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপের সুরক্ষার একটা বড় দায়িত্ব সামলায় আমেরিকা। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এই সব কিছু শুরুটা হয়েছিল একটা মানুষের ভুলের জন্য। হ্যাঁ, ক্রিস্টোফার কলম্বাস, যিনি খুঁজতে বেরিয়েছিলেন আমাদের ভারতবর্ষকে, অথচ ভুল করে তিনি এসে পৌঁছান আমেরিকায়। ইভেন এই লোকটি নিজের মৃত্যুর দিন পর্যন্ত বিশ্বাস করেননি যে তিনি একটি ভুল মহাদেশ আবিষ্কার করেছেন। তবে কলম্বাস বিশ্বাস না করলেও ইউরোপের মানুষরা কিন্তু বিশ্বাস করেছিল যে তারা একটা নতুন ভূখণ্ড খুঁজে পেয়েছে। সেই ১৪৯২ সাল থেকেই দলে দলে ইউরোপীয়রা ভিড় জমায় আমেরিকায়। সবার প্রথমে স্পেন আর পর্তুগিজরা দক্ষিণ আমেরিকায় এসে কলোনি বানাতে শুরু করে। সে সময় স্পেন আমেরিকা থেকে এত বেশি পরিমাণে সম্পদ নিয়ে যেতে শুরু করে যে বাকি ইউরোপীয়রা লোভে পড়ে যায়। তারাও একে একে আমেরিকায় আসতে শুরু করে। ১৬শ শতাব্দী থেকে ব্রিটিশরা আমেরিকায় কলোনি বানাতে শুরু করেছিল। সে সময় চাষাবাদ করার জন্য বহু মানুষ ইংল্যান্ড ছেড়ে আমেরিকা এসে থাকতে শুরু করে। তবে এটা কিন্তু ভাববেন না যে আমেরিকা সে সময় খালি জমি ছিল, মানে সেখানে কেউ বসবাস করতো না। তখন আমেরিকায় বাস করত রেড ইন্ডিয়ানরা, যাদের আমরা নেটিভ আমেরিকান বলি। আজকের দিন আপনি ডোনাল্ড ট্রাম্প বলুন বা জো বাইডেন বা ইলন মাস্ক, এরা কেউ কিন্তু অরিজিনাল আমেরিকান নয় বা নেটিভ আমেরিকান নয়। এরা সবাই বিদেশ থেকে আমেরিকায় এসেছিল। সে সময় ইউরোপীয়রা আমেরিকার এই নেটিভদের উপরে প্রচুর অত্যাচার করত। তাদের মহিলাদের দিনের পর দিন তারা ধর্ষণ করত, আর পুরুষদের দিয়ে অমানবিক পরিশ্রম করাতো। চাষাবাদ, কৃষিকাজ, মাছ ধরা, এই ধরনের কাজগুলো তাদেরকে দিয়ে করাতো। ব্রিটিশদের অত্যাচারে ধীরে ধীরে এদের জনসংখ্যা কমতে শুরু করে। তবে সেই সময় ব্রিটিশরা আমেরিকায় চাবুকের বদলে আরো একটা জিনিস নিজেদের সাথে করে এনেছিল, ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাস। এই রোগের ওষুধ নেটিভদের কাছে ছিল না। এই সময় ৮০ থেকে ৯০% রেড ইন্ডিয়ান মারা যায়। অন্যদিকে ইউরোপে ততদিনে খ্রিস্টান ধর্মের মধ্যেই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দুটো ভাগ হয়ে যায়, আর শুরু হয় এক ধর্মীয় লড়াই। ফলে সে সময় বিভিন্ন সংখ্যালঘু খ্রিস্টান যারা, তারা ইউরোপ ছেড়ে আমেরিকায় আসতে শুরু করে। আর এরাই একটা সময় তৈরি করেছিল আজকের দিনের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই সময় আমেরিকা ছিল ব্রিটিশদের কন্ট্রোলে, কিন্তু অল্প সময়ের মধ্যেই ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে উত্তর আমেরিকার দখল নিয়ে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ টানা ৭ বছর ধরে চলেছিল। ব্রিটিশরাই যুদ্ধে জিতে যায়, কিন্তু তাদের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছিল। এবার ব্রিটিশরা নিশ্চয়ই এই আর্থিক ক্ষতিপূরণ নিজেদের পকেট থেকে দেবে না। তারা আমেরিকানদের উপর বেশি পরিমাণে ট্যাক্স চাপাতে শুরু করে। চিনি কর, টাউনশেল্ড কর, স্ট্যাম্প কর, এরকম আরো নতুন নতুন ট্যাক্স তারা অ্যাপ্লাই করে। এতে আমেরিকার সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, আর এখান থেকেই জন্ম নেয় আমেরিকার স্বাধীনতার লড়াই। ভারতে ব্রিটিশরা যেমন ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করেছিল, সেম জিনিসটা তারা কিন্তু আমেরিকাতেও শুরু করেছিল। কিন্তু আমেরিকার মানুষরা ব্রিটিশদের এই ফাঁদে পা দেয়নি। তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১৭৭৪ সালে প্রথম মহাদেশীয় কংগ্রেস গঠন করে। এখানে জর্জ ওয়াশিংটন, প্যাট্রিক হেনরি, স্যামুয়েল অ্যাডামস, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো বিখ্যাত লিডাররা ছিলেন। আর এই সভা থেকেই তারা আমেরিকার স্বাধীনতার ডাক দেন। আমেরিকানরা ব্রিটিশদের সাথে বেশ কয়েকবার যুদ্ধ করে, আর শেষ পর্যন্ত ২রা জুলাই ১৭৭৬ সালে আমেরিকা ব্রিটিশদের থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। And of a right ought to be free and independent states, and that all political connection between them and the country of Great Britain is. এবার এই বিষয় যখন আমি রিসার্চ করছিলাম, তখন একটা প্রশ্ন আমার মাথার মধ্যে বারবার করে আসছিল যে আমেরিকা কিভাবে এত দ্রুত ব্রিটিশদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা পেল, যেখানে আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে প্রায় ২০০ বছর ধরে সংগ্রাম করেছিল।
আর এর যে উত্তরটা আমি পেয়েছি সেই উত্তরটা আমি ভিডিওর একদম শেষে আপনাদেরকে বলবো। আমেরিকা যখন স্বাধীন হয়েছিল তখন আমেরিকা কিন্তু এত বিশাল ছিল না। তখন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা গড়ে উঠেছিল মাত্র 13টি রাজ্য নিয়ে। তবে যে আমেরিকার ইকোনমি আজকের দিনে প্রায় $30 ট্রিলিয়ন, স্বাধীনতার সময় তাদের আনুমানিক জিডিপি ছিল মাত্র $500 মিলিয়ন। আর সে সময় আমেরিকার পপুলেশন ছিল 25 লক্ষ। এবার পাশাপাশি এই দুটো ম্যাপ দেখুন। 2025 সাল পর্যন্ত আমেরিকার সমস্ত রাজ্যগুলোকে এখানে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে 1776 সালের জিডিপি, আর এটা হচ্ছে 2025 সালের জিডিপি। একটা জিনিস আপনি খেয়াল করলে দেখতে পাবেন, আমেরিকার জিডিপি যেমন বেড়েছে তেমনি এই দেশটার আয়তনও বেড়েছে। আর আজকের দিনে আমেরিকার ধনী হয়ে ওঠার পেছনে সব থেকে বড় রহস্য হচ্ছে এদের আয়তন বৃদ্ধি। 1803 সালে আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন মাত্র $15 মিলিয়ন দিয়ে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা প্রদেশ কিনেছিলেন। এতে আমেরিকার আয়তন এবং খনিজ সম্পদ দুটোই রাতারাতি ডবল হয়ে যায়, আর এর ফলে তাদের আয়ও বাড়তে থাকে। 1845 সালে আমেরিকার নজর পড়ে টেক্সাসের উপর। সে সময় টেক্সাস প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা প্রদেশ ছিল, তবে এটা কিন্তু সে সময় আমেরিকার দখলে ছিল না, এটা ছিল মেক্সিকোর দখলে। 1846 সালে আমেরিকা মেক্সিকোর সাথে যুদ্ধ শুরু করে। 2 বছর ধরে চলা এই যুদ্ধে আমেরিকা জিতে যায়। তারা টেক্সাস, নেভাডা, কলোরাডো, ক্যালিফোর্নিয়া সহ প্রায় অর্ধেক মেক্সিকো দখল করে নেয়। আর এই যুদ্ধের জয় আমেরিকার ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল। 24 জানুয়ারি 1848 সালে জেমস মার্শাল ক্যালিফোর্নিয়াতে একটা বিশাল বড় সোনার খনি খুঁজে পান। এতে আমেরিকার ইকোনমিতে একটা হিউজ বুস্ট এসেছিল। এমনকি তারা টেক্সাসেও তেল এবং গ্যাস খুঁজে পায়। 1870-এ নেভাডাতেও সোনার খনি খুঁজে পাওয়া যায়, যেটা সেই সময় সব থেকে বড় খনিগুলোর মধ্যে একটা ছিল। 1859 সালে এডউইন ড্রেক পেনসিলভেনিয়াতে একটা তেলের কুয়ো বানানোর নতুন পদ্ধতি আবিষ্কার করেন। ফলে আমেরিকার পেনসিলভেনিয়া, ওহাইও, টেক্সাস এই রাজ্যগুলোতে অয়েল ইন্ডাস্ট্রির জন্ম হয়। 1867-তে আমেরিকা রাশিয়ার থেকে আলাস্কা প্রদেশ কিনে নেয়। সেই মুহূর্তে আলাস্কা কেনার জন্য সারা বিশ্ব আমেরিকার উপর হেসেছিল, কারণ আলাস্কা সেই সময় একটা শুনশান বরফের মরুভূমি ছিল। এখানে না তো চাষাবাদ হতো, না এখানে কোনো ইন্ডাস্ট্রি ছিল। কিন্তু আলাস্কা কেনার কয়েক বছরের মধ্যেই আমেরিকা এখানে হিউজ পরিমাণে তেলের খোঁজ পায়, পাশাপাশি সোনার খনিও খুঁজে পাওয়া যায়। এতে আমেরিকার ইকোনমিতে আরো বুস্ট আসে। 1790 সালে আমেরিকায় প্রথম ফেডারেল পেটেন্ট অ্যাক্ট পাশ হয়। এই পেটেন্ট অ্যাক্ট কি একটু সহজ ভাষায় বলছি, ধরুন কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি নতুন কিছু আবিষ্কার করলো বা নতুন কিছু তৈরি করলো, সেক্ষেত্রে এই পেটেন্ট অ্যাক্টের মাধ্যমে সেই ব্যক্তি সেই আবিষ্কারের সত্ত্ব নিজের নামে করে নিতে পারে। মানে তার অনুমতি ছাড়া সেই আবিষ্কার করা জিনিস অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এই আইন আমেরিকার অর্থনীতিতে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল। 2022-এ ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা অনুযায়ী আমেরিকা প্রতি বছর $886 বিলিয়ন খরচ করে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য। এর ফলে এখানে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, যেমন ধরুন মেটা মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, অ্যাপেল, টেসলা এই ধরনের বড় বড় কোম্পানিগুলো আজকের দিনে আমেরিকায় গড়ে উঠেছে তাদের এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বাজেটের কারণে। আর সাথেই পেটেন্ট ল এখানের মানুষদের নতুন নতুন জিনিস আবিষ্কার করতে উৎসাহ দেয়। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের একটা ডাটা অনুযায়ী কোন দেশ যদি তাদের ইনফ্রাস্ট্রাকচারে $1 খরচ করে, তাহলে ভবিষ্যতে সেই $1 থেকে তারা $3 আয় করতে পারে। আর এই জিনিসটা আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে আমেরিকার সরকার বুঝতে পেরেছিল। 1848 সালে যখন ক্যালিফোর্নিয়ায় গোল্ড রাশ শুরু হয়েছিল, তখন আমেরিকা নিজেদের রেল লাইন, রাস্তা, শহর, বিদ্যুৎ ব্যবস্থা, সামরিক পরিকাঠামো সব জায়গায় ইনভেস্ট করতে শুরু করে, তাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারকে আরো ডেভেলপ করে। সে সময় আমেরিকায় কাজ করার জন্য চিলি, পেরু, এমনকি চায়না থেকেও হাজার হাজার মানুষ আমেরিকায় আসতে শুরু করে। সে সময় শুধুমাত্র সোনা নয়, নিউ মেক্সিকো, টেক্সাস, ক্যালিফোর্নিয়াতে একের পর এক বিশাল বিশাল তেলের ভান্ডার খুঁজে পাওয়া যায়। আর সেই তেল এবং সোনা বিশ্ববাজারে বিক্রি করে আমেরিকার অর্থনীতি ফুলে ফেপে ওঠে। তো বন্ধুরা, আমি আজ কথা বলবো 1x নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। PSG এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং BMW-র মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন, তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই 1x-এ রেজিস্টার করুন এবং আজ থেকেই জেতা শুরু করুন। 1850-এর পর থেকেই আমেরিকার ইকোনমি স্ট্রং হতে শুরু করেছিল। আর এই সময় তারা নজর দেয়
প্যাসিফিক ওশেনের উপর। 1898 সালে স্পেনের সাথে যুদ্ধে জেতার পর তারা মাত্র $20 মিলিয়ন বিনিময়ে স্পেন থেকে পোর্তুরিকো, গুয়াম এবং ফিলিপিন্স দ্বীপ কিনে নেয়। আর এই বছরই 12ই আগস্ট তারা হাওয়াই দ্বীপ দখল করে নেয়। ফলে প্যাসিফিক ওশেন মানে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার দখল অনেকটা বেড়ে যায়। সে সময় তারা চায়নার সাথে ওপেন ডোর পলিসি চুক্তি করে। এর মাধ্যমে আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তাদের ট্রেড আরো এক্সপ্যান্ড করতে পারে। আর এই ট্রেড আরো বেড়ে যায় যখন আমেরিকা পানামা ক্যানেল তৈরি করে ফেলে। এই পানামা ক্যানেলের ফলে খুব সহজেই আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে জাহাজগুলো আসতে পারত। আর এতে আমেরিকার দুই উপকূলের মধ্যে দূরত্ব অনেকটা কমে যায়। তবে এত কিছুর পরেও বিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত আমেরিকার অর্থনীতি সীমিত ছিল। আর তারপর ইতিহাসে এমন দুটো বিধ্বংসী ঘটনা ঘটে যার ফলে আমেরিকার অর্থনীতি লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। 1914 শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথমে আমেরিকা এই যুদ্ধে অংশ নিতে চায়নি, তারা নিরপেক্ষ থাকার কথা বলে। এই সময় তারা দুই পক্ষকেই অস্ত্র, তেল এবং যুদ্ধের অন্যান্য সামগ্রী সাপ্লাই করছিল। আর এতে আমেরিকার অর্থনীতি ভীষণ পরিমাণে বুস্ট পায়। তবে 1917 সালে জার্মানির একটা ভুলের কারণে আমেরিকা এই যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়। জার্মানির একটা সাবমেরিন এই সময় আমেরিকার একটা প্যাসেঞ্জার শিপকে ধ্বংস করে দিয়েছিল। আর আমেরিকা এই যুদ্ধে অংশ নিতেই মাত্র 1 বছরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। এরপর 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এটাও আমেরিকার জন্য একটা বড় সুযোগ ছিল। তারাও এই যুদ্ধে প্রথম দিকে নিরপেক্ষ থাকে। তাদের লক্ষ্য ছিল ব্যবসা করা। তারা ইউরোপের যে মিত্র শক্তিগুলো ছিল তাদেরকে অস্ত্র, গুলি, জাহাজ, যুদ্ধবিমান এগুলো বেশি বেশি দামে সাপ্লাই করতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র অস্ত্র বিক্রি করে আমেরিকা নিজেদের জিডিপি 40% বাড়িয়ে দিয়েছিল। সে সময় দেশটার কোনায় কোনায় ট্যাঙ্ক, যুদ্ধবিমান, কামান, গুলি, যুদ্ধজাহাজ এই সব কিছুর ফ্যাক্টরি গড়ে উঠেছিল। মানে ইউরোপ যখন ধীরে ধীরে ধ্বংস হচ্ছিল তখন আমেরিকা সেই ধ্বংসের টাকায় ধনী হয়ে উঠছিল। তবে জাপানের বিমান বাহিনী যখন আমেরিকার পার্ল হারবারে হামলা করে তখন আমেরিকাও বাধ্য হয় এই যুদ্ধে অংশ নিতে। কিন্তু তারপরেও ইউরোপের মতো অতটা ক্ষতি কিন্তু আমেরিকার হয়নি। আর এর পেছনে একটা বড় কারণ ছিল ভৌগোলিক অবস্থান। দেখুন, সে সময় কিন্তু আজকের দিনের মতো উন্নত ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল বা এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল না। ফলে ইউরোপে যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের আঁচ সেভাবে আমেরিকায় পড়তে পারেনি। ফলে মিত্র শক্তির মধ্যে সব থেকে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকা। আর এই যুদ্ধের পরেই আমেরিকা এমন একটা চাল চেলেছিল যার ফলে ডলার হয়ে যায় ওয়ার্ল্ড কারেন্সি। ইভেন সেই চালের মাধ্যমে আমেরিকা এটা এনশিওর করে যে ভবিষ্যতে যদি আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ে তাহলে গোটা বিশ্বের অর্থনীতিও ভেঙে পড়বে। কি ছিল সেই চাল? তো চলুন সেই বিষয়ে আলোচনা করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এই দেশগুলোর ব্যাংক খালি হয়ে গিয়েছিল, অর্থনীতি ভেঙে পড়েছিল, এখানে ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছিল। এই সময় ইউরোপকে পুনরায় স্ট্রং করার জন্য প্রচুর পরিমাণে ফান্ডিং দরকার ছিল। আর ঠিক তখনই আমেরিকা একটা মাস্টার স্ট্রোক চালে যার নাম ব্রেটন উডস এগ্রিমেন্ট। আমেরিকার নেতৃত্বে এক আন্তর্জাতিক সম্মেলন বসে নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট একটা শহর ব্রেটন উডসে। সেই সময় বিশ্বের প্রথম সারির 44টি দেশ এখানে প্রেজেন্ট ছিল। তাদের সামনে আমেরিকা একটা প্রস্তাব দেয়, ইউরোপের দেশগুলো তাদের সোনার বদলে আমেরিকার থেকে ডলার নিতে পারবে। এবার যেহেতু ইউরোপের যে কারেন্সি ছিল সে সময় তার ভ্যালু কমে গিয়েছিল এবং আমেরিকা তখন ভীষণই শক্তিশালী একটা দেশ ছিল, তাই আমেরিকার এই প্রস্তাবে দেশগুলো রাজি হয়ে যায়। তারা মনে করেছিল যে আমেরিকার কাছে তাদের সোনা সুরক্ষিত থাকবে। সাথে আমেরিকা এটাও বলেছিল তারা যে কোনো সময় চাইলে ডলারের বদলে তাদের সোনা ফেরত নিতে পারবে। সে সময় 1 আউন্স মানে 28 গ্রাম সোনার দাম ধরা হয়েছিল $35। আর এরপরই দেশগুলো তাদের সোনা আমেরিকায় ট্রান্সফার করতে শুরু করে। ধীরে ধীরে ইউরোপ সহ বিশ্বের বাকি দেশগুলোর ভল্টে সোনার পরিমাণ কমে আর ডলারের পরিমাণ বাড়তে থাকে। প্রথম সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আরো একটা চাল দেন, যার ফলে রাতারাতি দেশগুলোর ভল্টে যে ডলার ছিল তার ভ্যালু 0 হয়ে যায়। তিনি টিভিতে এসে লাইভ টেলিকাস্টে বলেন আমেরিকা ডলারের বদলে সোনা দেবে না, মানে দেশগুলো যে সোনা আমেরিকাকে দিয়েছিল সেগুলো তারা আর ফেরত দেবে না। Accordingly, I have directed the Secretary of the Treasury to take the action necessary to defend the dollar against the speculator. I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability and in the best interest of the United States. মানে রাতারাতি ইউরোপের দেশগুলো সোনা জাস্ট ভ্যানিশ হয়ে গেল। তবে আমেরিকা সে সময় সৌদি আরব সহ মিডল ইস্টের দেশগুলোর সাথে একটা ট্রিটি করে
যে এবার থেকে তারা তেলের বদলে শুধুমাত্র ডলার নেবে আর তাদের দেশগুলোর সুরক্ষার দায়িত্ব নেবে আমেরিকা। মানে পৃথিবীর কোনো দেশ যদি মিডল ইস্টের থেকে তেল কিনতে যায় তাদেরকে ডলারই ব্যবহার করতে হবে। রিচার্ড নিক্সনের এই দুটো চালের মাধ্যমে তারা বিশ্বের ইকোনমিকে চেঞ্জ করে দিয়েছিলেন। প্রথম চালে তিনি সমস্ত সোনা নিজেদের দেশের দখলে করে নেন, আর দ্বিতীয় চালে তিনি ডলারের ভ্যালু আবারও বাড়িয়ে দেন। আর এর ফলেই আজকের দিন পর্যন্ত ডলার ওয়ার্ল্ড কারেন্সি। এবার রোমাঞ্চপিডিয়া আমরা যে সমস্ত দেশের ভিডিও করেছি, মানে যে দেশগুলোর উন্নতি বা ধনী হয়ে ওঠার ইতিহাস আপনাদেরকে বলেছি, তা সে সিঙ্গাপুর হোক, চীন হোক বা ওমানের ইতিহাস, এই প্রত্যেকটা দেশের ইতিহাসে একটা জিনিস কমন, যে সেই দেশের লিডাররা সেই দেশকে উন্নত করার জন্য বড় ভূমিকা পালন করেছিলেন। কারণ অনেক সময় দেখা যায় কোন একটা দেশের কাছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ তেল রয়েছে, কিন্তু তারপরেও সেই দেশটা গরিবই থেকে যায়। ঠিক যেমনটা ধরুন নাইজেরিয়া, ভেনিজুয়েলা, এই দেশগুলোর অবস্থা দেখুন আজকের দিনে তারা কতটা গরিব। আর আমেরিকার ইন্টারনাল পলিটিক্স এতটাই স্ট্রাকচার্ড যে এখানে আজ পর্যন্ত কোনোদিন মিলিটারি কু হয়নি। আমেরিকার ফাউন্ডিং ফাদার জর্জ ওয়াশিংটন সবার প্রথম প্রেসিডেন্সিয়াল সিস্টেম এখানে এস্টাবলিশ করেছিলেন। এই সিস্টেমের ফলে জনগণ সরাসরি প্রেসিডেন্ট পদের জন্য ভোট দিতে পারে, ফলে যে কোনো রাজনৈতিক ডিসিশন নেওয়ার অধিকার প্রেসিডেন্টের হাতে চলে আসে। আর এই সিস্টেম এতটাই স্ট্রং যে আমেরিকায় 8 জন প্রেসিডেন্ট অফিসে থাকাকালীন কাজ করতে করতে মারা গিয়েছিলেন, কিন্তু সেখানে সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট তার জায়গায় টেক ওভার করে নেন। আমেরিকা শুরু থেকে নিজেদের দেশকে এমনভাবে প্রেজেন্ট করেছিল যে তাদের দেশটা একটা ড্রিম কান্ট্রি, এটা মানুষের স্বপ্ন পূরণের জায়গা। হলিউড, পপ কালচার, এখানে লাইফস্টাইল, সবকিছুর মাধ্যমে আমেরিকা সারা বিশ্ব জুড়ে নিজেদের একটা স্ট্রং ইমেজ তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু সায়েন্টিস্ট, ধনী ব্যক্তিরা আমেরিকায় সুরক্ষার জন্য এসেছিল, আর আমেরিকাও তাদের সবাইকে খোলা হাতে ওয়েলকাম করেছিল। যেমন ধরুন অ্যালবার্ট আইনস্টাইন, ইনি কিন্তু একজন জার্মান বিজ্ঞানী ছিলেন, যিনি 1933 সালে হিটলারের ভয়ে আমেরিকায় চলে আসেন। 1940 সালে তিনি আমেরিকার নাগরিক হন। ইভেন আজকের দিনে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তিনি আসলে ছিলেন সাউথ আফ্রিকান। 1997 সালে তিনি আমেরিকায় পড়াশোনা করতে এসে এখানে থেকে যান, আর 2002 সালে তিনি আমেরিকার সিটিজেনশিপ পেয়েছিলেন। আরো অনেক নাম রয়েছে, যেমন সুন্দর পিচাই, সত্যেন নাদেলা, এরাও কিন্তু ভারতের মানুষ, কিন্তু এরা বর্তমানে আমেরিকায় গিয়ে আমেরিকার ইনফ্রাস্ট্রাকচারকে, তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। এছাড়াও আরো বহু মানুষ আমেরিকার ল্যাভিস লাইফস্টাইলের জন্য আমেরিকায় চলে গেছেন। বর্তমানে আমেরিকার কাছে 423টি নোবেল প্রাইজ রয়েছে, 2793টি অলিম্পিক মেডেল রয়েছে। পৃথিবীর 500টা লার্জেস্ট কোম্পানির মধ্যে 139টার হেডকোয়ার্টার আজকের দিনেও আমেরিকায়। বিশ্বের সব থেকে বেশি পরিমাণ বিলিয়নার 902 জন আমেরিকায় রয়েছেন। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমেরিকার সফট পাওয়ারের জন্য। তবে এই পর্যন্ত শুনে যদি আপনি মনে করেন যে আমেরিকা সত্যি একটা ড্রিম কান্ট্রি, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কারণ ডেভেলপড কান্ট্রিগুলোর মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি, মানে ইনকামের, আয়ের অসমানতার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা। আমেরিকার লেবার মার্কেট এতটাই ফ্লেক্সিবল যেখানে হায়ার করা বা কাউকে ফায়ার করা ভীষণই ইজি। অর্থাৎ আমেরিকায় কোনো জব সিকিউরিটি নেই। I saw what you did. How's it going? You're fired. I'm fired? You're fired. So let's get the vest. কোম্পানির ম্যানেজার চাইলে যে কোনো মুহূর্তে একজন এমপ্লয়কে তাড়িয়ে দিতে পারে। 1945 থেকে 2004 সাল পর্যন্ত আমেরিকার জিডিপি হু হু করে বাড়লেও কর্মচারীদের মজুরি বা বেতন কিন্তু প্রায় একই থেকে গেছে, যেটা একটা এক্সট্রিম ক্যাপিটালিজমের জন্ম দিয়েছে। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের 2019-এর ডাটা অনুযায়ী প্রায় 70 লক্ষ আমেরিকার নাগরিক তাদের গাড়ির লোন সময় মতো শোধ করতে পারেনি। ন্যাশনাল পাবলিক রেডিওর 2019 সালের সার্ভে অনুযায়ী আমেরিকার প্রায় 49% মানুষ লোন নিয়ে জীবনযাপন করছে। আজকের দিনে আমেরিকায় প্রায় 72 লক্ষেরও বেশি যুবক বেকার। আমেরিকার হেলথ কেয়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত, কিন্তু এটা এতটাই কস্টলি যে সেন্সাস ব্যুরোর মতে 2,73,00,000 মানুষের কাছে কোনো মেডিকেল ইন্স্যুরেন্সই নেই, আর প্রতি বছর প্রায় 48,000 মানুষ বিনা চিকিৎসায় মারা যান। এছাড়া আমেরিকায় হিউজ পরিমাণে হাউজিং ক্রাইসিস রয়েছে। এখানে প্রচুর বহুতল বাড়ি তো রয়েছে, কিন্তু সেই বাড়ির ভাড়া বা দাম এতটাই বেশি যে মিডল ক্লাস ফ্যামিলি সেগুলো আর অ্যাফোর্ড করতে পারছে না। এছাড়া বর্তমানে আমেরিকার মানুষ এতটাই স্বাধীনচেতা হয়ে গেছে যেখানে পার্টি কালচার, জুয়া, ক্যাজুয়াল রিলেশনশিপ এইগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যার ফলে সামাজিক স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাথে রয়েছে শো অফ কালচার, ফলে যুব সমাজ দিনার দায়ে ডুবে যাচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে একটা পারফেক্ট লাইফ দেখানোর চাপে তারা ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগতে শুরু করছে। আমেরিকার একটা হিউজ জনগণ এই মুহূর্তে নেশায় ডুবে আছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, আপনি যদি চান তো আমেরিকার যে প্লে লিস্টটা আমার চ্যানেলে রয়েছে সেটা কি আপনারা দেখতে পারেন। এবার যে প্রশ্নটার উত্তরের জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন যে কেন ভারতের স্বাধীন হতে
200 বছর সময় লেগেছিল, সেখানে আমেরিকা মাত্র 3 বছরে স্বাধীন হয়েছিল। সেই বিষয়ে এবার আপনাকে বলি। আমেরিকা তাড়াতাড়ি স্বাধীনতার পেছনে একটা বড় কারণ ছিল আমেরিকার জনসংখ্যা কম ছিল এবং তারা ঐক্যবদ্ধ ছিল। আমেরিকার 13টা রাজ্যে প্রায় একই ভাষা, ধর্ম এবং সংস্কৃতি ছিল, ফলে এখানের মানুষদের সবার আদর্শ প্রায় একই ছিল। এই কারণে তারা একজন নেতার পেছনে সবাই দাঁড়িয়েছিল। কিন্তু ভারতে বহু জাতি, বহু ভাষা, বহু ধর্মের মানুষ থাকেন, ফলে ব্রিটিশরা এখানে খুব সহজেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করতে পেরেছিল। আর আমেরিকা যখন স্বাধীন হয়েছিল মানে 1776 সালে, তখন ব্রিটিশরা অনেকটা দুর্বল ছিল। তারা অলরেডি ফ্রান্সের সাথে 7 বছর ধরে যুদ্ধ করেছিল, ফলে তাদের সৈন্য সংখ্যা কম ছিল। আর এই সুযোগে আমেরিকা যখন বিদ্রোহ করে, ব্রিটিশরা সেটাকে কন্ট্রোল করতে পারেনি। আমেরিকা তাদের সুযোগকে কাজে লাগিয়েছিল। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশ সরকার দুর্বল হয়ে পড়েছিল, তখন গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে বা বিদ্রোহ করতে বারণ করেছিলেন, কারণ তিনি বলেছিলেন শত্রুর খারাপ সময় তার উপরে আক্রমণ করা উচিত নয়। এছাড়া সে সময় আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স এবং স্পেন সরাসরি সাহায্য করেছিল অস্ত্র, সৈন্য এবং যুদ্ধ জাহাজ দিয়ে। আরও একটা বড় কারণ ছিল আমেরিকা সে সময় কিন্তু এতটা ধনী ছিল না যতটা আজকের দিনে রয়েছে তারা। সে সময় ব্রিটিশ সাম্রাজ্যের মাথার মুকুট ছিল ভারত, কারণ ভারত তখন ভীষণই সমৃদ্ধশালী একটা দেশ ছিল। তারা আমেরিকাকে যতটা সহজে স্বাধীনতা দিয়েছিল, ততটা সহজে তারা ভারতকে ছাড়তে চাইতো না বা চাইছিল না। বলা হয় রাশিয়ার ইতিহাসে সবথেকে বড় ভুল ছিল আলাস্কাকে আমেরিকার হাতে বিক্রি করা। আর এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।